আসসালামু আলাইকুম। বিজনেস স্টাডিজ 360 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রশ্নসহ রেওয়া মিলের সমাধান। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম রেওয়া মিল কি, অর্থাৎ রেওয়া মিলের প্রাথমিক ধারণাগুলো, কোনগুলো রেওয়া মিলে আসে কোনগুলো আসে না, এবং সম্পদ, ব্যয়, আয় দায় এবং মূলধনটা কি সেই বিষয়গুলো আমি আলোচনা করেছিলাম গত ক্লাসে। তো আজকে বিষয়টা হলো আমার কি প্রশ্নসহ সমাধান। এক পাশে প্রশ্ন থাকবে এবং অন্য পাশে আমি এটা সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেওয়া আছে যে মাহিন ব্রাদার্স 2020 সালে 1 ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্বৃত্ত নিম্নরূপ। প্রশ্নের ভিতরে আপনার একটা খতিয়ানে কিছু উদ্বৃত্ত থাকবে, সেগুলো আপনি কি করবেন, রেওয়া মিল ছকের মাধ্যমে সমাধান করবেন। তো আমরা জানি যে যদি রেওয়া মিলে সমন্বিত কয় না থাকে, অর্থাৎ যে এন্ট্রিগুলো দেওয়া আছে সেখানে যদি সমন্বিত কয় না থাকে, তখন সাধারণত সমাপনী মজুতপূর্ণ, প্রারম্ভিক হাতে নগদ ও প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে আসে না। তো আমরা প্রথম দেখব এখানে সমন্বিত কয় আছে কিনা। এখানে 15টি এন্ট্রির মধ্যে আপনি ভালো করে দেখবেন যে এখানে কোনো জায়গা সমন্বিত কয় নেই। তো সমন্বিত কয় থাকলে রেওয়া মিলটা অন্যভাবে করতে হয়, যেটা আমি এর আগের ভিডিওতে কিছুটা ধারণা দিয়েছিলাম। তো সমন্বিত কয় রেওয়া মিলে নিয়ে আমি এরপর একটি ভিডিও করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আপাতত সমন্বিত কয়টা এখানে নেই। তো সমন্বিত কয় যদি না থাকে তাহলে সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক হাতে নগদ ও প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে আসে না। সেই বিষয়গুলো আমি আগে চিহ্নিত করব। তো দেখেন এখানে আছে হাতে নগদ, অর্থাৎ 1/1/2020, তার মানে জানুয়ারি 1 তারিখ, এটা আমার প্রারম্ভিক। তো এই প্রারম্ভিক হাতে নগদটা রেওয়া মিলে আসবে না, সেটা আমি মার্ক করে দিলাম। এরপর দেখেন 31/12/2020, অর্থাৎ এটা কি সমাপনী মজুত পণ্য, তো এটাও রেওয়া মিলে আসবে না। এরপর আমি আরেকবার চেক করছি। হ্যাঁ, এখন দেখেন আপনি এখানে শুধু ব্যাংক জমা আছে, এখানে বলা নেই যে এটা প্রারম্ভিক না সমাপনী। যদি এমন থাকে যে প্রারম্ভিক বা সমাপনী যদি বলা না থাকে, আপনি এটা সমাপনী ধরে নেবেন। দেখেন ব্যাংক জমাটা কিন্তু এখানে বলা আছে কিন্তু 31 ডিসেম্বর তারিখে, অর্থাৎ ব্যাংক জমাটা 31, অর্থাৎ এটা সমাপনী ধরা লাগবে। তো পরীক্ষায় ক নাম্বারে বলা থাকে যে কোনগুলো রেওয়া মিলে আসবে না সেগুলো ছকে দেখাও। তো আপনি কি করবেন যে এই দুইটা ছকে দিয়ে দিবেন, তাহলে আপনারা ক নাম্বারটা পেয়ে যাবেন। তো এখন আমি রেওয়া মিলটা সমাধান করার চেষ্টা করব এবং কি কারণে এটা ডেবিট অথবা ক্রেডিট দিকে গিয়েছে সেই বিষয়টা এখানে তুলে ধরব। তো আপনার সুবিধার জন্য আমি আগে থেকে এটা সমাধান করে রেখেছি, এখন এটা আমি ব্যাখ্যাটা তুলে ধরব। তো প্রথম লিখতে হবে মাহিন ব্রাদার্স এর রেওয়া মিল 2020 সালে 1 ডিসেম্বর তারিখের। তো প্রথমটা দেখেন এখানে মূলধন। আমরা জানি যে আয় দায় এবং মূলধন রেওয়া মিলে ক্রেডিট দিকে যায়, তো সেই জন্য আমি এটা ক্রেডিট দিকে লিখেছি 3 লাখ টাকা। এরপর ক্রয়, ক্রয়টা কি একটা ব্যয়। আমরা জানি ব্যয় আর সম্পদটা রেওয়া মিলে ডেবিট দিকে যায়, যা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো ক্রয়টা যেহেতু ব্যয়, সেই জন্য এটা আমরা ডেবিট দিকে তুলব, ঠিক আছে। আর এখানে 2 নাম্বার যে এন্ট্রিটা আছে সেটা তো যাবেই না, ঠিক আছে, সেটা তো রেওয়া মিলেই বহির্ভূত। এখানে বিক্রয় যেটা আছে, বিক্রয়টা হলে আমার কি হয়, রেওয়া মিলে বিক্রয় করলে আয় হয়। তাই আমরা জানি যে আয় দায় এবং মূলধনটা রেওয়া মিলে কি কোন দিকে যায়, ক্রেডিট দিকে যায়, তাই এটা কি হবে, ক্রেডিট দিকে যাবে। তো বিক্রয় আমি ক্রেডিট দিকে 50,000 টাকা লিখেছি। দেনাদার বা প্রাপ্য হিসাব, দেনাদার প্রাপ্য হিসাব আমাকে সম্পদ, আর আমরা জানি সম্পদ ডেবিট দিকে যায়, সেই জন্য আমরা ডেবিট দিকে 2 লক্ষ টাকা লিখেছি। এরপরও যেটা প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্যটা এটা একটা ব্যয়, ঠিক আছে, সেই জন্য আমরা এটা ডেবিট দিকে উল্লেখ করেছি। দেখেন ডেবিট দিকে মোট কথা আপনাদের মনে রাখতে হবে যে সম্পদ আর ব্যয়টা রেওয়া মিলে ডেবিট দিকে যায় এবং আয় দায় এবং মূলধনটা রেওয়া মিলে ক্রেডিট দিকে যায়। এই জিনিসটা মনে রাখতে পারলেই আপনার সহজে পারবেন। তো পাওনাদার বা প্রতি হিসাব এটা কি একটা, এটা আমার একটা দায়, সেই জন্য এটা কি ক্রেডিট দিকে উল্লেখ করেছি। দেখেন ক্রেডিট দিকে এখানে 50,000 টাকা লিখেছি। এরপর শুল্ক, শুল্ক যে কোনো ধরনের শুল্ক হতে পারে যে আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, শুধু শুল্ক যে কথাটাই থাকুক, আপনারা মনে রাখবেন এটা একটা ব্যয়, সেই জন্য এটা কি করবেন, এটা অবশ্যই ডেবিট দিকে দিবেন। এরপর ক্রয় ফেরত, মনে রাখবেন যে ক্রয় করলে ব্যয় হয় আমার, ঠিক আছে, সেটা আমরা ডেবিট দিকে দিব। কিন্তু যদি থাকে ক্রয় ফেরত, ফেরত কথাটা উল্লেখ থাকলে আমরা কি করবো, এটা এটা ক্রেডিট দিকে দিব, কারণ ব্যয়টা কি আমার হ্রাস পেয়েছে। আর যদি ব্যয়টা হ্রাস পায় তাহলে কি করতে হবে, মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পেয়ে যায়, সেই জন্য আমরা এটা কি করব, ক্রেডিট দিকে উল্লেখ করব। মনে রাখবেন এখানে যদি থাকতো ক্রয় বারটা, একই জিনিস, আপনি এটাও ক্রেডিট দিকে দিতেন। শুধু ক্রয় থাকলে ডেবিট, আর ক্রয় ফেরত কিংবা বারটা থাকলে মনে রাখবেন এটা ক্রেডিট দিকে উল্লেখ করবেন, যেটা আমি এখানে উল্লেখ করেছি।
এরপর বিক্রয় বাট্টা, মনে রাখবেন যে বিক্রয় করলে কি হয়, আপনার আয় হয়, সেটা আপনার কেটে দিকে উল্লেখ করতেন। ঠিক তেমন এখন কি করতে হবে, যেহেতু বিক্রয় বাট্টা কিংবা বিক্রয় ফেরত থাকলে কি করতে হবে, এটা ডেবিট দিকে দিতে হবে। এটার মতোই, যেমন ক্রয় থাকলে ডেবিট, ক্রয় ফেরত থাকলে ক্রেডিট, ঠিক তেমন বিক্রয় থাকলে ক্রেডিট, বিক্রয় বাট্টা থাকলে ডেবিট দিকে। এই যে বিক্রয় বাট্টা আমি ডেবিট দিকে 50,000 টাকা উল্লেখ করেছি। এরপর ঋণের সুদ, মনে রাখবেন ঋণের সুদ এটা আপনার একটা ব্যয়, ঋণটা হলো আপনার একটি দায়, ঠিক আছে, যেটা ক্রেডিট দিকে যায়। মনে রাখবেন কোনো কিছুটি ক্রেডিট দিকে যায়, যার সুদটা কি ডেবিট দিকে যায়। তো দেখেন এখানে ঋণের সুদটা আমি কি ডেবিট দিকে উল্লেখ করেছি। যদি এরকম থাকতো বিনিয়োগের সুদ, তাহলে বিনিয়োগ যেহেতু ডেবিট দিকে যায়, তো বিনিয়োগ সুদটা কি ক্রেডিট দিকে যেত। ঠিক আছে, এবার মনে রাখবেন আপনারা, কোনো কিছু যেটা থাকে সেটা সুদটা কি এর বিপরীত দিকে যায়। ঠিক আছে, হাতে নগদ, হাতে নগদটা কি, এটা আমার সমাপনী। তো যেহেতু সমাপনী একটা সম্পদ হাতে নগদটা, সেই জন্য আমি এটা কি করেছি দেখেন ডেবিট দিকে উল্লেখ করেছি। এরপর কর্য, মনে রাখবেন কর্য মানে হলো ঋণ, কর্যের অপর নাম কি, কর্যের অপর নাম হলো কি ঋণ। ঠিক আছে, তো ঋণটা কি আমার একটা দায়, সেই জন্য আমি এটা ক্রেডিট দিকে উল্লেখ করেছি। এরপর যেটা হচ্ছে ব্যাংক জমা, দেখেন ব্যাংক জমা এটা কি সমাপনী ব্যাংক জমা, তো সমাপনী ব্যাংক জমা তো আমি আসেই, তাই কি করতে হবে, সমাপনী ব্যাংক জমা হলো আমার কি একটি সম্পদ, তাই আমরা সম্পদটা কি করেছি, আমি এটা ডেবিট দিকে উল্লেখ করেছি। দেখেন আমি ডেবিট দিকে এখানে লিখেছি। তো এই দুইটা কাজ কাজ করার পর দেখেন যে ডেবিট এবং ক্রেডিট অঙ্কটা টাকাগুলো যোগ করেন, দেখেন দুই পাশে হতেছে কত, 4,40,000, 4,40,000 টাকা করে হতেছে। ঠিক আছে, তাহলে দুই পাশ মিলে গেছে। এখন অনেক সময় আছে যে দুই পাশ না মিলতে পারে। ঠিক আছে, দুই পাশ না মিলতে পারে, সেই বিষয়টা কী জন্য ঘটে, সেই বিষয় সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও করার চেষ্টা করব। সেই ভিডিওতে আমি দেখাবো যে অনিশ্চিত হিসাব কী কারণে হয়। ঠিক আছে, সেই বিষয়টি তুলে ধরবো। তো আজকে এই ছিল প্রশ্নসহ রেওয়ামিলের সমাধান। যদি আপনাদের এখানে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।